প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে। সাথে আছি ইয়াসির সিলমি। দর্শক, প্রচলিত আলোচনা ধর্মী অনুষ্ঠান থেকে আমাদের এই আয়োজনটি একেবারেই ভিন্ন। আমরা স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে পথে প্রান্তরে বিভিন্ন জনপদে নানা শ্রেণী পেশার মানুষকে সংযুক্ত করি। এই অনুষ্ঠানে আমরা তাদের কথা শুনি, তাদের জীবনের গল্প তুলে ধরি, সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে তাদের কি প্রত্যাশা সেটা আমরা জানবার চেষ্টা করি। সেটির ধারাবাহিকতায় আজকে আমরা চট্টগ্রাম শহরের একটি মনোরম জায়গায় আমরা আলোচনায় অংশ নিব। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই আলোচনায় 6টি ভিন্ন পেশার 6 জন অতিথিকে। শুরুতেই আমি পরিচয় করিয়ে দেব আজকে আমাদের আমন্ত্রিত আলোচকবৃন্দের সাথে। আমার সাথে আছেন আমার ডান দিক থেকে সবার প্রথমেই দিলরুবা আক্তার, সভাপতি, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এরপরেই রয়েছেন আবু সাইদ, সিনিয়র ইঞ্জিনিয়ার, মাইডাস সেফটি। তারপরেই আছেন ফারিয়া আফরোজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষানবিশ সাংবাদিক। আমার বাপাস থেকে সবার প্রথমেই আছেন তোফাইলুর রহমান, প্রোগ্রাম অফিসার, ইপসা। আমার সাথে আরও আছেন বারোয়ারহাট কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাজেদ আক্তার এবং সর্বশেষ মোহাম্মদ জসিমউদ্দিন কুরেশি, ফ্রিল্যান্সার, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আপনাদের সবাইকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবার আমরা সরাসরি চলে যাব আলোচনায়। আমাদের সাথে একজন শিক্ষক আছেন, দিলরুবা আক্তার। তিনি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক এবং সাংবাদিকতা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন। ম্যাডামকে যেটি আমি প্রথমেই জানতে চাইব আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে। আর স্বাধীনতার প্রায় 55 বছর, এই বিগত দশকগুলোতে আমরা দেখতে পেয়েছি আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, অনেক সুপারিশ, অনেক কমিশন। তবুও কোথায় যেন আমরা স্থির হতে পারিনি আমরা একটি কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা পাওয়ার ক্ষেত্রে। আপনি একজন শিক্ষক হিসেবে কি মনে করেন আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা বৈশ্বিক প্রেক্ষাপটে যথাযথ উপযুক্ত, কিংবা না হয়ে থাকলে আপনার কি সুপারিশ আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে? স্কুল কলেজের দিকে আমরা দেখেছি সৃজনশীল শিক্ষা পদ্ধতি এসেছে, বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি আউটকাম বেসড এডুকেশন নিয়ে এসেছে। কিন্তু একজন শিক্ষক হিসেবে আমি যেটা সবসময় দেখেছি এবং পর্যবেক্ষণ করেছি এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় সবসময় না একটা এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে গিয়েছে আমার মনে হয়। আমরা একটা পদ্ধতির সাথে পরিচিত হতে হতে আমরা আরেকটা পদ্ধতির অনুপ্রবেশ করাচ্ছি এবং সেই পদ্ধতির সাথে অভ্যস্ত হতে হতে আরেকটা পদ্ধতি এসে ভর করছে। তো এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আমরা যেটা করতে পারতাম, আমরা আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা লেভেল, যেহেতু আমাদের 4টি পর্যায় রয়েছে, এই প্রতিটি পর্যায়ে যে কারিকুলাম আমরা ডেভেলপ করি, সেই কারিকুলামটা যেন যাদেরকে নিয়ে করা হয় তাদের প্রতিনিধিত্ব নিয়ে যদি আমরা কারিকুলামটা ডেভেলপ করতে পারি এবং সেই কারিকুলামে যদি আমরা দক্ষতা নির্ভর শিক্ষাটাকে গুরুত্ব দিই। এটা যদি আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, আমরা যদি একটা শেখাচ্ছি কম্পিউটার শিক্ষণ এবং এইটার স্কিলটা আমি আমার পড়াশোনার মাধ্যমে শেখালাম, কিন্তু এটার অ্যাপ্লিকেশনটা কোথায় গিয়ে হবে, এটার যদি একটা প্রয়োগ ক্ষেত্র রাখা হয়। আপনি বাইরের দেশে দেখবেন সামার স্কুল বলে কিছু কনসেপ্ট আছে, সে ধরনের যদি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে দক্ষতা ভিত্তিক যে জ্ঞান অনুসন্ধান, এই অনুসন্ধান করার পর এটা যদি একটা প্রয়োগ ক্ষেত্র আমার শিক্ষা ব্যবস্থায় রাখা যেতে পারতো, তাহলে আমার মনে হয় এটা আরও বেশি উপযোগী হতে পারতো। এবং একই সাথে আমাদের যে একটা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা আছে, এই কর্মমুখী শিক্ষা আমরা দেখি বিশেষায়িত করে ফেলা হয়েছে যে যারা কর্মমুখী শিক্ষা পড়াশোনা করবেন তারাই পড়াশোনা করবেন। আমি যেটা মনে করি এই কর্মমুখী শিক্ষা আমাদের সবার জন্যই আসলে বাধ্যতামূলক হওয়া উচিত। আপনার স্কুলে, কলেজে, উচ্চশিক্ষা পর্যায়ে আপনি কিছুটা না কিছুটা পর্যায়ক্রমে লেভেল অনুযায়ী আপনি কর্মমুখী শিক্ষাটাকে দক্ষতা ভিত্তিক শিক্ষার পাশাপাশি আপনি এটাকে বাধ্যতামূলক করে একটা শিক্ষা, নতুন একটা কাঠামো তৈরি করতে পারেন, যেটা আন্তর্জাতিক পরিসরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি উপযোগী করবে। আমার মনে হয় নীতি নির্ধারকরা আপনার এই আলোচনাটাকে গুরুত্ব দিয়ে অনুধাবন করবেন। এবার আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাও, আপনি যেহেতু গণমাধ্যমের একজন শিক্ষক, সাংবাদিকতা গণমাধ্যম বিষয়ে পড়ান, আপনার দৃষ্টিতে বাংলাদেশের গণমাধ্যম আসলে কতটা জনবান্ধব হয়ে উঠতে পেরেছে? আমি মনে করছি যে গণমাধ্যম চেষ্টা করছে জনবান্ধব থাকার। জুলাই পরবর্তীতে আমাদের গণমাধ্যমগুলোর প্রতি যে আকাঙ্ক্ষা ছিল, তারা জনমানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে, জনগণের ক্ষমতার উৎসের বিষয়ে তারা বলবে, তারা চেষ্টা করছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা এটার ব্যত্যয় দেখতে পাচ্ছি। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তারা বিভিন্ন কাভারেজ দিচ্ছে, কোথাও কোথাও ভারসাম্য রক্ষা করা হচ্ছে, আবার কোথাও কোথাও ক্ষমতার কেন্দ্রবিন্দুকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।
তো আমার প্রত্যাশার জায়গা যদি বলি, গণমাধ্যম চেষ্টা করছেন জনবান্ধব হওয়ার, তবে আরও চেষ্টা করা অব্যাহত রাখাটা জরুরি। আশা করছি আগামী জাতীয় নির্বাচনের পরে গণমাধ্যমের এই ভূমিকা আরও বেশি স্পষ্ট হয়ে উঠবে। সেটি নিশ্চয়ই, কারণ গণমাধ্যমকে বলা হয় জাতির দর্পণ। তারা যদি সঠিক কাজটা করতে পারে তাহলে জাতি আসলে নির্দেশনা যথাযথভাবে পাই, এটি আমরাও আশা করি। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন সচেতন নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? কেমন বাংলাদেশ দেখতে চাই? আমি যেহেতু শিক্ষক, আমি বাংলাদেশে দেখতে চাই যে যেখানে যারা শিক্ষক জাতির কারিগর, এই জাতির কারিগর যেন সুনির্দিষ্ট পদ্ধতিতে নিয়মতান্ত্রিকভাবে নিয়োগপ্রাপ্ত হয়, এবং যাদেরকে আমরা পড়াচ্ছি আমরা যেন আমাদের সকল স্বার্থের ঊর্ধ্বে থেকে আমাদের যে প্রজন্ম, সেই প্রজন্মকে সঠিক শিক্ষাটা দিতে পারি, সেখানে আমাদের মধ্যে যেন কোনো বায়াসনেস না থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবার আমাদের সাথে আরেকজন প্রকৌশলী আছেন, আমরা তার সাথে কথা বলবো। আমাদের সাথে আছেন আবু সাইদ, সিনিয়র ইঞ্জিনিয়ার, মাইডাস সেফটি। আমরা তার সাথে কথা বলবো। মাইডাস সেফটি মূলত একটি রপ্তানিমুখী শিল্প। আপনারা গার্মেন্টস খাতেও অনেক বেশি কাজ করছেন। সব মিলিয়ে আপনার কাছে যেটি আমি জানতে চাইবো, আমাদের প্রধানতম রপ্তানিমুখী শিল্প হিসেবে গার্মেন্টস খাতের বর্তমান কি অবস্থা, এবং এটার সংকট দূরীকরণে কোন কোন পদক্ষেপগুলো নেওয়া যায় বলে আপনি মনে করেন? বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুসারে বাংলাদেশের রপ্তানির দিক থেকে গার্মেন্টসই একমাত্র যেটা বাংলাদেশের রেমিটেন্স নিয়ে আসে অনেক বেশি। তো এই ক্ষেত্রে বর্তমানে হচ্ছে যে অনেক বেশি বাধা আসতেছে। বাধাটা কোন দিক থেকে? সেটা হচ্ছে র ম্যাটেরিয়ালস, যেটা আমাদেরকে বিভিন্ন কান্ট্রি থেকে আমদানি করা লাগে। সো যার কারণে হচ্ছে যে আমরা যে পরিমাণে এক্সপোর্ট করি তার থেকে আমাদের ইম্পোর্টের পরিমাণটা অনেক বেশি। তো আমরা দেখা যাচ্ছে যে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ইকুয়ালিটিটা ডিফারেন্সটা অনেক বেশি হওয়ার কারণে আমরা যে পরিমাণ রেমিটেন্স পাই সেটার সুবিধা আমরা নিতে পারি না। যার কারণে হচ্ছে যে আমাদের গ্লোবালি আমরা সেটাকে কি করতে পারি না, প্রিটেন্ড করতে পারি না যে আমাদের এক্সপোর্টের পরিমাণ এবং ইম্পোর্টের পরিমাণটা অনেক বেশি হওয়ার কারণে। আপনি যদি ভিয়েতনামে দেখেন, তাদের এক্সপোর্ট এখন চলে গেছে প্রায় 400 বিলিয়নের কাছাকাছি, যেখানে আমরা এখন অনেক নিচে পড়ে আছি। অথচ ভিয়েতনাম আমাদের অনেক পরে শুরু করেছিল। স্বাধীনতার 55 বছর পার হয়ে যাওয়ার পরও আমরা এখনও ভিয়েতনামকে ধরতে পারি না। কেন? কারণ ভিয়েতনামের যে সকল ফ্যাসিলিটিস, পলিসি, এক্সপোর্টের সুবিধা, তাদের হচ্ছে কার্গো হ্যান্ডেলিংয়ের সুবিধা, পোর্টের অ্যাক্সেসিবিলিটি, সেগুলো আমাদের দেশ থেকে অনেক বেশি আগায় আছে। তারা টেকনোলজিক্যালি অনেক আপডেটেড, কিন্তু আমাদের এইখানে যেটা সুবিধা সেটা হচ্ছে আমাদের দেশের মানুষ কাজ করার জন্য খুব বেশি আগ্রহ থাকে, কাজের স্কোপ কম, যার কারণ হচ্ছে আমরা আমাদের এই এত পরিমাণে জনশক্তি থাকার কারণে সেটাকে প্রপারলি কাজে লাগাইতে পারতেছি না। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী যে বাণিজ্য যুদ্ধ এবং নানা সমীকরণ, মেরুকরণ, ঠিক এই প্রেক্ষাপটে বাংলাদেশের ভবিষ্যৎ আপনি কি দেখেন রপ্তানিমুখী শিল্পে? বাংলাদেশ যদি বলেন গ্লোবালি, বাংলাদেশের যে পজিশন সেটা খুবই আউটস্ট্যান্ডিং একটা পজিশন। কারণ হচ্ছে যে বাংলাদেশের যে এরিয়া আছে, বে অফ বেঙ্গল এবং পোর্টের অ্যাক্সেস আছে, সেই অনুসারে বাংলাদেশ এখন নতুন নতুন পলিসিতে যাচ্ছে, ইটিএতে যাচ্ছে, যাতে করে হচ্ছে ফ্রি ট্রেড তারা করতে পারে। ইউর সাথে তাদের একটা চুক্তি হচ্ছে, ইউএসের সাথে নেগোসিয়েশন চলতেছে, চাইনিজদের সাথে অলমোস্ট আমাদের 95% ফ্রি ট্রেডের ব্যবস্থা চলতেছে। এভাবে করে যদি আমরা আমাদের পলিসিগুলো আরও ঠিক করতে পারি এবং হচ্ছে যে ফ্রি ট্রেডের চুক্তিগুলো সম্পন্ন করতে পারি, তাহলে বাংলাদেশ আগামী 10 বছরের ভিতরে 400 বিলিয়ন ভিয়েতনামকে ছাড়াই যাওয়ার প্রবাবিলিটি রাখে। বা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাবাদী হওয়ার মতো কথাই বলেছেন। আমরাও বিশ্বাস করি সংশ্লিষ্ট যারা আছেন, খাত সংশ্লিষ্ট যারা, তারা এই বিষয়গুলো আমলে নেবেন। এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন তরুণ নাগরিক হিসেবে আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান? আমার মনে হয় আমাদের হচ্ছে যে শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে ডিপেন্ডেন্ট না থেকে আরও অনেকগুলো সেক্টর আছে। আইটি সেক্টর আছে, অটোমেশন সেক্টর আছে, তারপরে হচ্ছে যে আপনার এখন চলতেছে এআই অটোমেশনস। আমাদের ওই সেক্টরগুলোকে ডেভেলপ করা উচিত। তাহলে হচ্ছে যে আমরা শুধুমাত্র গার্মেন্টস যদি কখনো কোনো কারণে হচ্ছে যে ড্রপ করে, আমরা আদার সেক্টরগুলো দিয়ে আমাদের অর্থনীতি, জিডিপি এবং হচ্ছে যে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবো। তাহলে আমাদের করা উচিত হচ্ছে যে আমাদের আদার সেক্টরগুলোকে আরও ডেভেলপ করা উচিত এবং সেখানে গভর্নমেন্টের বিনিয়োগ করা উচিত এবং এন্টারপ্রিনার যারা আছে তাদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট দেওয়া উচিত, যারা তাদের যে কোনো ধরনের ফ্যাসিলিটিস, ট্রানজ্যাকশনস বলেন, লাইসেন্স বলেন, ট্রেড লাইসেন্স বলেন, এক্সপোর্ট ইম্পোর্ট বলেন, যে কোনো কিছুতে তারা ইজি অ্যাক্সেস পায় এবং হচ্ছে যে দেশ গড়ার কাজে হেল্প করতে পারে। সব মিলিয়ে আপনি এমন বাংলাদেশ দেখতে চেয়েছেন যেখানে ভবিষ্যতের সব শিল্পে, সব মাধ্যমেই বিনিয়োগ হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এবার আমরা কথা বলবো আমাদের সাথে একজন শিক্ষার্থী এবং শিক্ষানবিশ সাংবাদিক আছেন, ফারিয়া আফরোজ। ফারিয়া আফরোজ, আপনাকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে স্বাগত। প্রথমেই জানতে চাইবো, সাংবাদিকতা বিষয়টি আমাদের সমাজের প্রেক্ষাপটে মেয়েদের জন্য অনেকেই কঠিন বলে মনে করে, চ্যালেঞ্জিং মনে করে। এই প্রেক্ষাপটে জানতে চাইবো সাংবাদিকতা বিষয়ে পড়াশোনার কারণ কি এবং ভবিষ্যতে কি হতে চান? আচ্ছা, শুরুতেই আমি বলতে চাই সাংবাদিকতায় কেন পড়ালেখা করেছি বিষয়টা। ছোটবেলা থেকে আমি আসলে খুবই স্বল্পভাষী একটা মানুষ ছিলাম। আমি খুবই কম কথা বলতাম, কিন্তু আমার চ্যালেঞ্জেস কাজগুলো নিতে পছন্দ ছিল আমার। সো এই কমিউনিকেশন বিষয়টা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। তো ওই কারণে যখন আমি ইন্টার পাশ করে বের হলাম, তখন আমার ইচ্ছে হলো যে আমি একটা চ্যালেঞ্জেস নিয়ে কেন ট্রাই করব না, অবশ্যই ট্রাই করা প্রয়োজন আমার। তো ওই কারণে যেহেতু জার্নালিজম সেক্টরটা কমিউনিকেশনের সাথে অন্তর্ভুক্ত, ওই কারণে আসলে আমার জার্নালিজম নিয়ে পড়ার ইচ্ছে হলো। আরেকটা বিষয় হচ্ছে যে কি, প্রশ্ন করতে আমার খুব পছন্দ, প্রশ্ন করার বিষয়টা। তো এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট ছিল। তো ওই কারণে আসলে আমি সাংবাদিকতায় অ্যাডমিশনটা নিয়েছিলাম এবং পড়ালেখা শেষ করেছি সাংবাদিকতা বিভাগ থেকেই। আপনার কাছে আমি যেটি জানতে চাইবো, যেহেতু সাংবাদিকতা করছেন একটি গণমাধ্যমের শিক্ষানবিশ হিসেবে, বর্তমানে আমাদের সাংবাদিকতা কতটা নারী বান্ধব এবং এখানে কোন কোন সমস্যা বা সম্ভাবনা আছে, সব মিলিয়ে আপনার কি পর্যবেক্ষণ? আচ্ছা, যেহেতু আমি একদম বিগিনার সাংবাদিকতার এই পেশাতে, তো আমার ক্ষেত্রে আমি যে সমস্যাগুলো ফেস করেছি সেটা একদমই বলা যায় নারী সাংবাদিকতা হিসেবে ফেস করেছি। যেমন আমরা দেখতেই পাই অনলাইন অফলাইনে অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়ে থাকে নারী সাংবাদিকরা, এবং তারা যখন কোনো বক্তব্য প্রকাশ করে, ওই বক্তব্যকেও দেখা যায় অন্যভাবে মিডিয়াতে নিয়ে আসছে এবং নেগেটিভভাবে সেটা রিপ্রেজেন্ট করা হয়। সো এখানে হ্যারাসমেন্টের একটা বিষয় থেকে যায়। আর নারী সাংবাদিক হিসেবে সে বিষয়টা যদি আমার ক্ষেত্রে বলি, ফিল্ডে যখন যাই তখন হচ্ছে যে কি আমাকে অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়। অনেকে বলছে নারী সাংবাদিক কি এমন করবে, এরকম কিছু প্রশ্ন চলে আসে। আবার অনেকে কথা বলতে ইন্টারেস্টেড না যে নারী সাংবাদিক ও আর কী বা করতে পারে। এই বিষয়গুলো সমাধানের যে বিষয়টা আমি মনে করি সেটা হচ্ছে নতুন বাংলাদেশে নারীদের জন্য একটা স্পেসিফিক যে সিকিউরিটির বিষয়টা, সেটা যদি অবলম্বন করা, সেটা যদি হচ্ছে যে কি নিশ্চিত করা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে যে নারী সাংবাদিকতা, এখন যে নারী সাংবাদিকতা হচ্ছে কি মানুষ আসতে চায় না, নারীরা আসতে চায় না। তো ওই ক্ষেত্রে হচ্ছে যে কি সিকিউরিটি থাকে, তাহলে হয়তো নারী সাংবাদিকরা ইন্টারেস্টেড ফিল করবে এই ফিল্ডে আসার জন্য। আমরাও চাই সাংবাদিকতা সত্যিকার অর্থেই নারী বান্ধব হয়ে উঠুক। এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন নারী হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? নারী হিসেবে আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে নিজের মত প্রকাশের স্বাধীনতাটা থাকবে, এবং আমি নির্ভয়ে হচ্ছে আমার মতামতটা প্রকাশ করতে পারবো, এবং আমি আমার সেফটি এবং সিকিউরিটিটা পারফেক্ট 100% পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা কথা বলবো, আমাদের সাথে একজন এনজিও কর্মী আছেন। আমার সাথে আমার বাদিক থেকে প্রথমে আছেন তোফাইলুর রহমান, তিনি ইপসাতে প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মরত আছেন। আপনাকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতে যেটি জানতে চাইবো, বাংলাদেশের এই যাবৎকালের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের কিন্তু অনেক ভূমিকা আছে, এবং ভবিষ্যতে আমাদের যে অগ্রযাত্রা, সামাজিক উন্নয়ন, রাষ্ট্রীয় উন্নয়ন, সব মিলিয়ে এনজিও সেক্টরে কিন্তু অনেক দায়িত্ব আছে। আপনি একজন এনজিও কর্মী হিসেবে এনজিওর যে ভূমিকা আমাদের উন্নয়নে, সেটিকে কিভাবে মূল্যায়ন করেন? বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী পর থেকে উন্নয়নে এনজিওগুলো অনেক বড় একটা ভূমিকা পালন করছে বলে আমি মনে করি। তার মধ্যে আপনি ধরেন অন্যতম হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে যখন পৌঁছাতে হয়, সরকারের অনেক সীমাবদ্ধতার কারণে যেতে পারে না। তো ওই সমস্ত অঞ্চলগুলোতে এনজিওগুলা মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। যেমন ধরেন আপনি স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে আছে, নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই সমস্ত কাজগুলো সম্পাদন করে থাকে। তার মধ্যে আমরা যদি একদম উদাহরণ দিয়ে বলতে পারি, একটা ছোটোবেলায় আমরা দেখেছি মিনা কার্টুনের মাধ্যমে এনজিওগুলো কীভাবে একটা বার্তা মানুষের কাছে পৌঁছে দিত, শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনছে, কিশোরীদের মাধ্যমে একটা সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তাদেরকে একটা মেসেজ দিত। এই মেসেজগুলো মানুষ একটা রোল মডেল হিসাবে নিয়েছে, যার কারণে একটা ব্যাপক পরিবর্তন এনজিওগুলোর অবদান আছে বলে আমি মনে করি। আপনার গভীর পর্যবেক্ষণ। এবারে আপনি যে সংস্থায় কর্মরত আছেন, আপনার যে সংগঠন ইপসা, আপনাদের বর্তমান যে প্রজেক্টগুলো, সেখানকার কার্যক্রমগুলো কি কি এবং কাদের জন্য আপনারা কাজ করছেন, যদি আমাদেরকে পরিষ্কার করে পুরো বিষয়টা বুঝিয়ে বলতেন। আমি কাজ করি ইপসাতে। ইপসার পাশাপাশি অনেকগুলো এনজিও আছে যারা
বাংলাদেশের উন্নয়নে কাজ করে থাকে। তো আমাদের কার্যক্রম আমরা ভিশন মিশনের পাশাপাশি 6টা থিমেটিক এরিয়াতে ইপসা কাজ করে থাকে। তার মধ্যে হেলথ, স্বাস্থ্য খাতে কীভাবে উন্নয়ন করা যায়, স্বাস্থ্য খাতে কোন কোন সেক্টরকে ফোকাস করে কাজ করা যায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে, এই সমস্ত বিষয়গুলোকে ফোকাস করে কাজ করতেছে। তারপর এডুকেশন সেক্টর আছে, শিক্ষার প্রত্যন্ত অঞ্চলে মানুষের শিক্ষার উন্নয়নের পাশাপাশি। তারপর হিউম্যানিটেরিয়ান রেসপন্সের যে জায়গাগুলো আছে সেগুলোতে কাজ করতেছে। রোহিঙ্গা রেসপন্সের যে বিষয়গুলো আছে সেখানে ইপসা এখনও রোহিঙ্গা আসার শুরু থেকে এখনও পর্যন্ত কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তারপর শ্রমিকদের নিরাপত্তা, শ্রমিকদের যে অধিকারগুলো আছে সেই বিষয়ে আমরা কাজ করে থাকি। তারপর গিয়ে ক্লাইমেট চেঞ্জ একটা বড় সমস্যা, বৈশ্বিক উষ্ণায়নের ফলে যে পরিবর্তন, পাশাপাশি বাংলাদেশে যে উষ্ণায়নের পরে যে কাজ করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে সার্বিক ইপসা কাজ করে থাকে। এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন উদীয়মান নাগরিক হিসেবে বাংলাদেশকে ভবিষ্যতে কোন জায়গায় দেখতে চান, অর্থাৎ কেমন বাংলাদেশ চান? 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে আমরা সবাই তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাচ্ছি, এবং সব নির্বাচনী নেতাদের মধ্যেও দেখা যাচ্ছে তরুণদেরকে ইনভলভ বিষয়টা আসছে। এটা দেখে খুবই ভালো লাগছে। তো আমরা চাই তরুণদেরকে ইনভলভ করা, এবং এটা শুধু নির্বাচনী ইশতেহারে না, যেখানে মানে বাস্তবমুখী একটি সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো, বাস্তবমুখী কাজ হবে, যে এটা বাস্তবায়ন চাই। এবং পাশাপাশি আমরা চাই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণে, এবং পাশাপাশি সরকারের প্রযুক্তিগত খাতে অন্যান্য বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগত কাজ কীভাবে এগিয়ে যাওয়া যায়, এই সমস্ত কাজ যদি আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে থাকে, এবং জলবায়ু পরিবর্তন একটা বিশাল ভূমিকা থাকে যদি প্রতিটা নির্বাচনী ইশতেহারে, এখনও পর্যন্ত আমরা খুব বেশি নেতাদের মধ্যে দেখি নাই। এই আমাদের নির্বাচনী ইশতেহারে যদি এই সমস্ত জলবায়ু পরিবর্তনে একটা ইশতেহারে থাকে কি আমি কাজ করব, এরকম সিদ্ধান্তগুলো যদি না আমাদের সংসদীয় নেতাদের মধ্যে যদি থাকে, আমি মনে হয় এই কাজগুলো করলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করবে বলে মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা কথা বলবো, আমাদের সাথে একজন শিক্ষক আছেন, তিনি বারুইরহাট কলেজ মিরসরাই সেখানকার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। আমরা আপনাকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনার কাছে যেটি জানতে চাইবো, যেহেতু আপনি বাংলা এবং সাহিত্যের মানুষ, বর্তমানের প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ, এবং প্রযুক্তির উৎকর্ষতায় আমরা অনেকটা এগিয়েছি, সেটাও যেমন সত্য, এর পাশাপাশি খুব দুর্ভাগ্যের বিষয় আমাদের তরুণ প্রজন্ম অনেকটা সাহিত্যে বিমুখ হয়েছে, সেটা নিশ্চয় আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলবেন। এই যে তাদেরকে সাহিত্য বিমুখতা, এটার পেছনে কারণ কি, এবং সাহিত্যের প্রতি তাদেরকে আরো বেশি ধাবিত করার জন্য আসলে কি কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে? প্রযুক্তি নির্ভর প্রজন্ম না গড়ে আমাদেরকে কিন্তু মানবিক মূল্যবোধ প্রজন্ম গড়ে তুলতে হবে। তো সেই বিষয়ে আমাদেরকে শিক্ষার্থীদেরকে ক্লাসমুখী করার চেষ্টা করতে হবে। তাদেরকে বই পড়ার মধ্যে আনন্দ যোগাতে হবে, যে বইয়ের মধ্যে যে আনন্দটা আছে সেটা আর কোথাও নাই, সেই জিনিসটা তাদেরকে বুঝাতে হবে। সেটা পরিবার থেকে, সমাজ থেকে, এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে, রাষ্ট্রীয় এটা উদ্যোগ নিতে পারে। তো সেই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু আমাদের তরুণ প্রজন্ম বইমুখী হতে পারে। আপনি চমৎকার পরামর্শ দিয়েছেন বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে। এবারে নারী শিক্ষার বিষয়ে একটু জানতে চাইবো। আমাদের স্বাধীনতার 55 বছরে আমাদের নারী শিক্ষা কতটুকু এগিয়েছে, এবং এটার যে অগ্রযাত্রা সেটি আরো বেশি বেগবান হওয়ার জন্য আপনার কি পরামর্শ থাকবে? নারী শিক্ষার কথা বলতে গেলে আমি বলবো, আমি নিজেও একজন নারী। তো নারী শিক্ষা কিন্তু আমাদের যা একটু আছে, নারী উচ্চশিক্ষা নেই বললেই চলে, একেবারেই কম। ঝরে পড়া, সে প্রাথমিক থেকেই ঝরে পড়ছে, প্রাথমিক থেকে এত ঝরে পড়ছে যে এটা হাই স্কুল পর্যন্ত আসে না, কিন্তু হাই স্কুলের পরে দেখা যাচ্ছে যে কলেজে আসে না। তারা কি করে, হাই স্কুলের পরেই একটা পরিবার তাকে বিয়ে দিয়ে ফেলতেছে। এই যে বাল্যবিবাহ, এই বাল্যবিবাহের কারণে কিন্তু নারী উচ্চশিক্ষা নিতে পারছে না। তো এই বাল্যবিবাহটা আমাদেরকে প্রথমে রোধ করতে হবে, এবং এটা কঠোরভাবে রোধ করতে হবে, আইনি সহায়তার মাধ্যমে যেভাবেই হোক, মানে এবং পরিবার থেকে সচেতনতা সৃষ্টি করে হলেও কিন্তু এই বাল্যবিবাহ রোধ করতে হবে। তাহলে কিন্তু আমরা উচ্চশিক্ষায় নারীদেরকে পাবো। আরেকটা জিনিস, পরিবার থেকে সচেতন হতে হবে, এবং আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজ তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। যে নারীর, অনেক পরিবার বলে যে নারীদের এত শিক্ষার কী দরকার, কিন্তু নারী সচেতন হলে একটা পরিবার সচেতন হয়, একটা পরিবার শিক্ষিত হয়, একটা সমাজ শিক্ষিত হয়, একটা দেশ শিক্ষিত হয়। আর একটা দেশ শিক্ষিত, নারী শিক্ষিত হওয়া মানে একটা দেশ এগিয়ে যায়। নেপোলিয়ন বলেছেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব। তাহলে একটা নারীর সাথে একটা জাতি জড়িত। তো সেই হিসাবে আমি বলবো যে নারীদেরকে শিক্ষিত করার কোনো বিকল্প নাই। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে একটা পরিবার, আমি একেবারে প্রান্তিক পর্যায়ের কথা বলছি, যে দেখা যাচ্ছে যে খুব অভাবী বা দারিদ্র্য সীমার নিচে তারা পড়াতে পারবে না। 3টা বাচ্চা হয়তো একটাকে পড়াবে, হয়তো বা 2টাকে পড়াবে, একটাকে পড়াবে না। তখন তারা কি বেছে নেয়? কন্যা শিশুটাকেই বেছে নেয়, যে ওর পড়ার আর দরকার নাই, ছেলেগুলাকে পড়াবে, ওরাই ভবিষ্যৎ।
হ্যাঁ, তো এখন এটা নারীদেরকে এত পিছিয়ে রাখলে একটা সমাজ কিন্তু উন্নতির শিখরে যাবে না। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দেই, সেটা হলো বেগম রোকেয়ার উদ্দিকে গিয়ে বলছি যে একটা সমাজকে যেমন একটা 2 চাকার একটা গাড়ি ধরি, যে সেখানে একটা চাকা নারী একটা চাকা পুরুষ। তো একটা চাকা যদি ছোট হয় ওই সাইকেলটাকে অনেক দূর এগোবে না। ঠিক তেমনি নারী জাতিকে যদি অত পিছনে ফেলে রাখা যায় ছোট চাকাটার মতো, তাহলে কিন্তু সমাজ আগাবে না, পরিবার আগাবে না, রাষ্ট্র আগাবে না। নিশ্চয়ই নারী শিক্ষার উন্নয়নে আপনার এই পরামর্শগুলো গ্রহণ করা উচিত। এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন শিক্ষক তথা নারী হিসেবে আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান? আমি একটি দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন বাংলাদেশ চাই। এই যে নারী পুরুষ বৈষম্য, কন্যা শিশু, ছেলে শিশু, পরিবার থেকে যে বৈষম্য, সব জায়গায় যে একটা বৈষম্য, কর্মক্ষেত্রে নারীর বৈষম্য, নারী একটা পড়ালেখা করতে যাচ্ছে, যে সে কোন বিষয় পড়বে সেটাও পরিবার ঠিক করে দিবে, যে তুমি এই বিষয় পড়বা না, এটা চ্যালেঞ্জিং। হ্যাঁ, তারপরে চাকরি ক্ষেত্রে বলেন তুমি ওই পেশায় যাবা না, ওখানে গেলে তোমাকে অনেক দূরে গিয়ে থাকতে হবে, পরিবার থেকে দূরে থাকতে হবে, তুমি ওরকম জানো। আমি একটা বৈষম্যহীন নিরাপত্তা যুক্ত একটা সমাজ চাই নারীদের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আমাদের আজকে সর্বশেষ আলোচক হিসেবে আছেন মোহাম্মদ জসিমউদ্দিন কুরেশি। তিনি একজন ফ্রিল্যান্সার, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন, তার সাথে আমরা কথা বলবো। জসিম কুরেশি, আপনাকে স্বাগত কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে। আপনার কাছে যেটি জানতে চাইবো, সাম্প্রতিক সময়ে প্রযুক্তিগত উৎকর্ষতা সাধনের পরপরই বাংলাদেশ কিন্তু বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে ফ্রিল্যান্সিংয়ে অনেক বেশি এগিয়ে আসছে, এবং আমাদের দেশের মোট জনগোষ্ঠীর বিশাল একটা অংশ তরুণ। তাদের সম্ভাবনাটাকে আমরা কাজে লাগানোর একটা বড় ক্ষেত্র তৈরি হয়েছে। তো আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে বর্তমানে কোন কোন বিষয়ে কাজ করছেন, এবং সার্বিকভাবে ফ্রিল্যান্সিং খাত কি অবস্থায় আছে? মূলত আমি বিভিন্ন নিশে কাজ করা যায় আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে। সবাই সচরাচর আমরা গ্রাফিক্স ডিজাইন বা আইটি সেক্টর এগুলো শুনেছি, কিন্তু সাপ্লাই চেইনের যে একটা বিশাল জগৎ আছে, যেমন এক দেশ থেকে আরেক দেশ মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলোতে তাদের যে র ম্যাটেরিয়ালসগুলো লাগে, বিশেষ করে আমি এই জিনিসটার কাজ করি। যেমন কারো যেই র ম্যাটেরিয়ালসটা লাগে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে হোক, সেটা আমি কালেক্ট করে আমি তার কাছে পৌঁছে দিই। অ্যাজ এ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে এসব পদ আছে, কিন্তু বাংলাদেশের সেক্টরে হয়তো ন্যাশনাল কোম্পানিগুলোতে ওইভাবে এগুলোকে গুরুত্ব দেওয়া হয় না। তবে এই সেক্টরটার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আপনি এটা বাসায় বসেই আপনি দেখা যাচ্ছে আপনি বড় বড় কোম্পানির বড় বড় ডিলগুলো আপনি নিজের মতো করে করতে পারছেন। আপনি তাদের সাথে নেগোসিয়েশন করতে পারছেন। আপনি দেখা যাচ্ছে আপনি এর ভিতর যে ডলারগুলো, তাদের যে ডলারটা সেটা আপনার থ্রোতে নিয়ে গেলে আপনার কান্ট্রিও এর মাধ্যমে মানে লাভবান হওয়ার একটা সুযোগ রয়েছে। তো অপার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে সতর্কতাও প্রয়োজন আমাদের। দেখা যাচ্ছে আমাদের জনসংখ্যার হার একটু বেশি, কনসিস্টেন্সিও একটু কম থাকে। আরেকটি হলো আমরা মূল্য কমিয়ে ফেলি, মানে কাজের প্রতিযোগিতা রয়েছে, প্রতিযোগিতা অবশ্যই থাকবে, কিন্তু আমরা নিজেদের মূল্য নিজেরা যদি কাজের মূল্য কমিয়ে ফেলি, সেক্ষেত্রে ক্লায়েন্টই লাভবান হয়, গড়পড়তা আমাদের মার্কেটটাও নষ্ট হয়। এই সেক্টরটা যদি একটু সচেতন হওয়া যায় যারা ফ্রিল্যান্সিং করে তাদের জন্য, তবে অবশ্যই এটি একটি সম্ভাবনাময় খাত হিসেবে কাজ করবে। আপনার চমৎকার পর্যবেক্ষণ। এবার আপনার কাছে জানতে চাইব, বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প হিসেবে গার্মেন্টস শিল্প এবং শ্রমবাজার, সেই সাথে ঔষধ শিল্প বা আর অনেকগুলো বিষয় বৈদেশিক মুদ্রা আহরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ঠিক এই জায়গায় আগামীতে আমাদের আইটি খাত অর্থাৎ ফ্রিল্যান্সিং শিল্পকে কি সেই পর্যায়ে নিয়ে যাওয়া যায়? এই ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে? হ্যাঁ, আমি আশাবাদী অবশ্যই নিয়ে যাওয়া পসিবল। তবে যদি কিছু ব্যারিয়ার আমাদের জন্য একটু কাট অফ করে দেওয়া যায়, যেমন ব্যাংকিং সিস্টেমে প্রচুর প্রবলেম ফেস করতে হয় আমাদের। যেমন আমরা ডলার আমাদের অ্যাকাউন্টে ইন হয়, সেই ডলারটা যদি আমি অন্য কোনো ব্যাংকে ট্রান্সফার করতে চাই, সেটা আর বিডিটিতে করতে হয়, মানে বাংলা টাকায় করতে হয়। ডলারটা আমি অক্ষত পাই না। আবার আনার সময় দেখা যাচ্ছে আমার এখন পেমেন্ট করতে হবে $1000। ব্যাংক আমাদের এখানে রুলস রেগুলেশনে আসে সর্বোচ্চ $300। এটা কিছুটা বেড়েছে, $300 কাট অফ করে দিচ্ছে, এর বেশি আমি পেমেন্ট করতে পারবো না। কিন্তু এখন আমার এখানে 30,000 করতে হচ্ছে বা 3,000 করতে হচ্ছে। কিছু ব্যারিয়ার রয়েছে, সেগুলো যদি রিমুভ করা যায় তাহলে এই সেক্টরটার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, গার্মেন্টস সেক্টর বলেন, রপ্তানি শিল্প বলেন, সবগুলো এক ছাতার নিচে একটি এক সেবা পাওয়ার সুযোগ রয়েছে তাদের। কিন্তু আমাদের ফ্রিল্যান্সারদের আসলে সবাই স্বাধীনভাবে স্বাধীন চেতায় কাজ করার কারণে আমাদের ইউনিটিতে বা এক ছাতায় আসার
ব্যাপারটা নেই। যদি এক ছাতার নিচে সরকার আনার ব্যবস্থা করে বা একটা পদক্ষেপ নেওয়া হয়, তবে অবশ্যই এটি বাংলাদেশের হয়তো ওই সমপর্যায়ে না গেলেও অন্যতম একটি খাত হিসাবে ভূমিকা রাখবে দেশ গড়ার ক্ষেত্রে। দারুণ বলেছেন। এই বিষয়গুলো নিশ্চয়ই সরকারের সংশ্লিষ্ট মহল আরো অনেক বেশি নজর দিবেন এবং তারা সেই বিষয়টি বাস্তবায়ন করবেন। এবারে সর্বশেষ প্রশ্ন, একজন তরুণ হিসেবে আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান? ধন্যবাদ আপনাকে। তরুণ নাগরিক হিসাবে আসলে দেশের প্রতি আমাদের প্রত্যাশা রাখতে তো কোনো দোষ নেই। অবারিত স্বাধীনতা চর্চা করতে চাই। আমি যা ইচ্ছা তাই করুক, যার যেটা ইচ্ছা সে সেটাই পালন করুক। কেউ যদি মাজারে গিয়ে ধর্ম পালন করতে চায়, সে তার মাজারে গিয়ে প্রশান্তি খুঁজে পাক। কেউ যদি পার্কে এসে প্রশান্তি খুঁজতে চায়, পার্কে এসে খুঁজে যাক। মানে আমার কথা থাকবে, আমার সবার প্রতি নিবেদন থাকবে এবং আমি আশা করব কেউ কাউকে আমরা নেগেটিভ কমেন্ট করব না, তাকে আমরা তারটা করতে দিব। এবং আমার মনে হয় আমাদের কনসার্ন আমাদের নিজেদের প্রতি হওয়া উচিত, কে কি করছে ওটার প্রতি কনসার্ন না নিয়ে। এই প্রত্যাশাটুকু আমার বাংলাদেশের প্রতি থাকবে এবং সবার প্রতি আমার নিবেদন থাকবে। অসংখ্য ধন্যবাদ জসিম কুরেশি আপনার চমৎকার মতামতের জন্য। দর্শক, কথা বলছিলাম ফ্রিল্যান্সার মোহাম্মদ জসিমউদ্দিন কুরেশির সাথে। এর মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা সার্বিকভাবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। তাদের আলোচনায় যেটি উঠে আসলো, তারা প্রত্যেকে নিজেদের পেশার কথা বলেছেন। শিক্ষকরা চেয়েছেন শিক্ষকদের পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং সম্মান, সেই সাথে এমন এক শিক্ষা ব্যবস্থা যেটি আসলে অনেক বেশি তাত্ত্বিক, সেই সাথে ব্যবহারিক দুটো বিষয়কে সমন্বয় করবে। সেই সাথে রপ্তানিমুখী শিল্প এবং ফ্রিল্যান্সিং এ যারা আছেন তারা সরকারের সহযোগিতা চেয়েছেন এবং কিভাবে এই খাতকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই কথা তারা বলছেন। এনজিও কর্মী যিনি আছেন তিনি জানিয়েছেন জাতীয় উন্নয়নের সরকারের পাশাপাশি এনজিওর যে ভূমিকা সেটা এবং সেটি অব্যাহত রাখার কথা তারা বলেছেন। তো সেই সাথে সাংবাদিকতার বর্তমান ভূমিকা কেমন হওয়া উচিত এবং নারীদের জন্য সাংবাদিকতা কোন ধরনের হওয়া উচিত সেই কথা উঠে আসলো। এবং বাংলা বিভাগের যিনি শিক্ষক তিনি যেটি বলেছেন, বাংলা ভাষার চর্চায় আমাদের প্রত্যেকের ভূমিকা, সেই সাথে তরুণ প্রজন্মের যে সাহিত্য বিমুখতা সেটি থেকে তাদেরকে বের করে এনে সাহিত্যের প্রতি আরো বেশি সাহিত্যমুখী করে তুলতে হবে। সেই সাথে আগামীর বাংলাদেশকে তারা দেখতে চেয়েছেন নারী শিক্ষা, নারী নিরাপত্তা, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত এবং সংযমের একতার বাংলাদেশ। সার্বিকভাবে তাদের প্রত্যাশিত সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক। আমরা এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশ বিশ্বের কাছে এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। সেই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।